আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা নির্বাচন পরবর্তী মার্কেটের অবস্থা নিয়ে আলোচনা করব। মার্কেটের গন্তব্য কোথায় হতে পারে, ইন্ডেক্স কোন দিকে যাবে, এবং সেই সাথে কোন কোন স্টক আমরা অলরেডি দেখতেছি যে জেড ক্যাটাগরিতে থাকা বেশ কিছু স্টক মুভমেন্ট করতেছে। বাট আমরা যারা ফান্ডামেন্টাল স্টকে ইনভেস্টমেন্ট করতে এবং মোটামুটি ভালো লেভেলের ফান্ডামেন্টাল না হলে আমরা আসলে ইনভেস্টমেন্টে যাই না, এই ধরনের ক্যাটাগরিতে যারা আছি তাদের জন্য হঠাৎ করে এই মার্কেটটা খুব একটা সুখকর ছিল না। আমরা ইন্ডেক্সে যে মুভমেন্টগুলো দেখতেছিলাম তার বড় একটা পোর্শনে দখল করেছিল জেড ক্যাটাগরিতে থাকা শেয়ারগুলো। এই মুহূর্তে আমরা ইন্ডেক্সটা নিয়ে একটু আলোচনা করব। ইন্ডেক্সটা নিয়ে আলোচনা করার পরে আমরা দেখব, আমরা 13ই ডিসেম্বরে কিছু ফান্ডামেন্টাল স্টক নিয়ে কথা বলেছিলাম। 3টা ফান্ডামেন্টাল স্টক ছিল আমাদের সেই লিস্টে। আমরা আপনাদেরকে ভিডিও দিয়েছিলাম, এরপরে আমি 2-3টা ভিডিও আপলোড করেছি। সেটাও হচ্ছে আপনাদের রিকোয়েস্টে, যে শেয়ারগুলো নিয়ে আপনারা কথা বলতে বলেছেন। বাট এই যে 3টা স্টক ছিল আমাদের সেই লিস্টে, সেই স্টকগুলো কেমন পারফর্ম করলো গত ডিসেম্বর, জানুয়ারি এবং ফেব্রুয়ারি, তার মানে আমরা বলতে পারি মোটামুটি 2 মাসের একটা ইনভেস্টমেন্ট প্ল্যান ছিল আমাদের। সেই ইনভেস্টমেন্ট প্ল্যানটে ফান্ডামেন্টাল স্টক থেকে আমরা কিরকম রিটার্ন পাচ্ছি, এবং বর্তমানে ইন্ডেক্সের কোথায় কোথায় রেজিস্ট্যান্স আছে এবং কোথায় কোথায় যাওয়ার এই মুহূর্তে সুযোগ আছে। আর বিভিন্ন ধরনের থিওরি, টেকনিক্যাল অ্যানালাইসিসের দুইটা জিনিসকে আমরা ফলো করবো, একটা হচ্ছে ইলোট ওয়েভ এবং হচ্ছে ডাবল বটম। এই দুইটা পার্সপেক্টিভে আমরা দেখার চেষ্টা করব যে ইন্ডেক্সের গতিপথ আসলে কেমন। সো আমি এখানে, যেহেতু ইন্ডেক্স এই 3,500-এর নিচে কোনো লো এই মুহূর্তে তৈরি করে না, আমাদের লাস্ট লো 2020 সালের মার্চ মাসের 19 তারিখে তৈরি হওয়া, সেটা হচ্ছে 3,595 পয়েন্টের আশেপাশে। এরপরে ইন্ডেক্সকে আমরা দেখতে পাই হচ্ছে 7,393 পয়েন্ট বা 7,400 পয়েন্টের আশেপাশে ইন্ডেক্স গিয়েছিল, এবং সেখান থেকে 2021 থেকে শুরু করে স্টিল নাও আমি বলবো যে মার্কেট ডাউন ট্রেন্ডে আছে। স্টিল নাও মার্কেট ডাউন ট্রেন্ডে আছে। যুক্তির খাতিরে ইলোটের তত্ত্ব দিয়ে যদি আমরা প্রমাণ করতে চাই, তাহলে দেখবো যে মার্কেটে ইলোটের যে 5টা ওয়েভ ডাউন ট্রেন্ডে থাকে সেটা কমপ্লিট হয়ে গেছে। তার মানে আমরা এ সাইকেলটা কমপ্লিট করেছি। দিস ইজ দ্য এ সাইকেল। এখন যেটা উঠবে সেটা হচ্ছে বি সাইকেল। বি সাইকেল ছোট বড় যাই হোক কিছু একটা হবে, হওয়ার পরে একটা সি সাইকেল আসবে বলে আমরা ধরে নিতে পারি। একটা সি সাইকেল আসবে বলে আমরা ধরে নিতে পারি। সো এটা হচ্ছে ওভারঅল বড় আসপেক্টে বা বড় চার্টে যদি আমরা দেখি, তাহলে এটা হতে পারে। আমি বলতেছি না এটা হবে, এর ভিন্নমত থাকতেই পারে। একই চার্ট, আমি যে কথাগুলো বলতেছি এর ভিন্নমত থাকতেই পারে। একই চার্ট, দুইজন টেকনিক্যাল অ্যানালিস্টকে আপনি দেখাবেন, তারা দুইজন ভিন্ন মত দিবে। কেউ বলবে এই চার্টে এই মুহূর্তে কারেকশন হবে, কেউ বলতে পারে যে এই চার্টে এখন ডাউন ট্রেন্ড আসার পসিবিলিটি বেশি। যদি 100 জনকে দেখান, তাহলেও দেখবেন যে এখানে মতের ভিন্নতা অনেক বেশি। এক একজনের টার্গেট এক এক লেভেল হবে। সো আমরা আজকে সেই তর্কে যাব না, আমরা যাব শেষ যে মুভমেন্টটাতে আমরা ছিলাম সেই মুভমেন্টের কাছে। অর্থাৎ যেখান থেকে আমাদের এই বছরটা, মোটামুটি 1 বছরের ডাটা আমাদের কাছে, আমাদের সামনে আছে। যেখান থেকে আমরা জুন মাসে একটা লো ছিল, সেটা ছিল 4,598। সেখান থেকে আমরা হঠাৎ করে একটা পিক দেখি, সেটাও ডিভিডেন্ডকে কেন্দ্র করে বেশ কিছু স্টকে মুভমেন্ট হয়, পরবর্তী ডিভিডেন্ড অ্যাডজাস্ট এটসেট্রা হয়ে ডিসেম্বর পর্যন্ত মার্কেট মোটামুটি কারেকশন লেভেলেই ছিল। নভেম্বরের 16-17 তারিখের পরে কিছুটা আপ ট্রেন্ডের পরে ডিসেম্বরের 21 তারিখে একটা হায়ার লো ক্রিয়েট করে মার্কেট, এবং তারপরে টুকটাক করে মার্কেট মুভ করতেছিল। এই যে টুকটাক করে যে মার্কেট মুভ করতেছিল, এই মুভমেন্টের ভেতরে ম্যাক্সিমাম সময় টপ লিস্টে আমরা জেড ক্যাটাগরির শেয়ারকেই দেখেছি। বিশেষ করে যখন একটা অ্যানাউন্স হলো যে জেড ক্যাটাগরিতে ইনভেস্টমেন্ট করতে গেলে আপনাকে ক্যাশ টাকা নিয়ে ইনভেস্টমেন্ট করা লাগবে, সেই সময়টাতে জেড ক্যাটাগরির মুভমেন্টটা আরো অনেক বেড়ে গিয়েছিল। বাট যারা আমরা ফান্ডামেন্টাল স্টকে ছিলাম, তাদের মুভমেন্টটা কেমন ছিল এবং আমার পিক করা 3টা ফান্ডামেন্টাল কেমন কাজ করেছে সেটা আমরা দেখব। তার আগে ইন্ডেক্সটা একটু দেখি। ইন্ডেক্সে আজকে আমরা যে ক্যান্ডেলটা পেয়েছি, এটা অসাধারণ ক্যান্ডেল ছিল। মনে হচ্ছিল মার্কেটে কোনো ডাউন ট্রেন্ডে নেই, মার্কেটে কোনো কারেকশন হবে না, মার্কেট এখান থেকেই মুভ করে গেল এবং ব্রেকআউট করে যাবে। বাট আমরা আজকে এই ক্যান্ডেলটা আরেকটু ছোট হলে খুব ভালো হতো, ক্যান্ডেলটা আরেকটু ছোট হলে খুব ভালো হতো।
এই আগের দিনের ক্যান্ডেলের মতো একটা ক্যান্ডেল আসলে পরের দিনে যদি ব্রেক করে উপরে যে এরকম একটা বড় ক্যান্ডেল দিত, আমার মতামত অনুযায়ী সেটা হতো সব থেকে বেস্ট, সব থেকে ভালো। বাট আমরা সেটা পাই নাই। আমরা যেটা পেয়েছি, আজকের ক্যান্ডেলটা এসে একটা রেজিস্ট্যান্স পয়েন্টে এসে থেমেছে। আমরা দেখতে পাচ্ছি ঠিক এই যে এই পয়েন্টটাতে আমরা সেপ্টেম্বরের শুরুর সপ্তাহটা এই জায়গাতে ইন্ডেক্স ঘোরাফেরা করেছে। এই জায়গাতে ঘোরাফেরা করে ইন্ডেক্সটা সামান্য কারেকশন নেওয়া শুরু করে পরবর্তীতে আবার 4,600 নিচে মার্কেট চলে এসেছিল। সেখান থেকে কিছুটা আপ নিচে হায়ার হাই সে ক্রিয়েট করেছে। সো এই ছিল হচ্ছে মার্কেটের সেই সময়কার অবস্থা। এখন আমরা রেজিস্ট্যান্স পয়েন্টে আছি। কালকে মার্কেটের জন্য, আমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ দিন। এখানে আমরা কোনো রেড ক্যান্ডেল পাই কিনা বা ব্রেকআউট হয় কিনা। ব্রেকআউট হওয়ার চান্স কতটুকু? যদিও টেকনিক্যাল অ্যানালিসিস শুধুমাত্র অনুমান করতে পারে যে সামনে মার্কেটে কি হবে, তার আসলে ওই ক্ষমতা নাই যে আপনাকে একজ্যাক্ট ভ্যালু বলে দেওয়ার যে মার্কেটে এই হতে পারে। বাট তারপরও মার্কেট যখন আবার এই পয়েন্টের কাছে এসেছে এবং মার্কেটে বর্তমানে যে ভলিউমের স্ট্রেংথ আমরা দেখতে পাচ্ছি গত কয়েকদিন ধরে, সেই ভলিউমের স্ট্রেংথ বলে কালকে যদি ভলিউম স্টেবল থাকে তাহলে এই রেজিস্ট্যান্স ব্রেক করার চান্সটা খুব বেশি। কারণ কি, এটা একটা ছোট্ট রেজিস্ট্যান্স। এই রেজিস্ট্যান্সটা যদি সে ব্রেক করতে পারে, আমাদের জন্য সব থেকে বড় রেজিস্ট্যান্স যেটা, সেটা অপেক্ষা করতেছে। সেই বড় রেজিস্ট্যান্সটা যদি আমরা দেখি, সেই পয়েন্টটা আছে হচ্ছে আমাদের এই জায়গাতে, এই যে জোনটা আমরা দেখতে পাচ্ছি, এইটা হচ্ছে আমাদের সেই বড় রেজিস্ট্যান্সের জোন। যে জোনটা শুরু হয়েছে 6,000 থেকে শুরু করে 6,400 পয়েন্টের মাঝখানে। এই যে 400 পয়েন্ট, 6,000 পয়েন্ট থেকে 6,400 পয়েন্ট, এই পয়েন্টের ভিতরে একটা বড় রেজিস্ট্যান্স জোন আছে, যেটা বর্তমান রেজিস্ট্যান্সের থেকেও অনেক শক্ত এবং কঠিন। ওই জোনটাতে গেলে মার্কেটে একটা হেলদোল আসতে পারে এবং এটা আসাটা স্বাভাবিকই হবে। বাট এই মুহূর্তে কোন কোন থিওরি বলে আমরা বলতে পারি যে এটা 6,000 পয়েন্ট বা 6,400 পয়েন্ট এই পয়েন্টের মাঝখানে যাবে? তো সেটা দেখার জন্য আমরা যদি একটু যাই অ্যানালাইসিস করি, তাহলে দেখবো যে এইখান থেকে আমরা নিলাম, এখান থেকে নিলে দেখেন এটা কোথায় যা ঠেকতেছে, 161। আমরা জানি কোনো একটা ডাবল বটম যদি হয়, ডাবল বটম মাপ দিলে ফিবোনাচিতে আপনি দেখবেন যে সেটার মাপ হচ্ছে 161% ফিবোনাচি লেভেল। এই 161% ফিবোনাচি লেভেলটা কোন জায়গায় আছে? এই 161% ফিবোনাচি লেভেলটা আছে হচ্ছে আমার 6,000 থেকে 6,400 রেঞ্জের ভেতরে। তার মানে আমার যে চার্ট প্যাটার্ন বলতেছে কি? চার্ট প্যাটার্ন বলতেছে যে সব থেকে বড় রেজিস্ট্যান্স আমার 6,000 থেকে শুরু করে 6,400-র মধ্যে। ডাবল বটমের ফিবোনাচি মাপঝোঁক যেটা আছে, সেটা আমাকে বলতেছে আমার রেজিস্ট্যান্স আছে 6,000 প্লাস 6,300-র ঘরে। ঠিক আছে, এটা গেল হচ্ছে ডাবল বটমের মাপঝোঁক। এখন এই যে আপ ট্রেন্ড আমরা দেখতেছি, তাহলে এটাকে আমরা একটু মাপি। এইটাকে যদি আমরা একটু মাপঝোঁক করি, এইটার 161 ফিবোনাচি লেভেল আমরা পার করে ফেলছি। এটাকে যদি এখন এক্সট্রিম হওয়া লাগে, তাহলে এটা চলে যাবে 261 লেভেল। সেই 261 লেভেল কোন জায়গায় আছে আমার? সেটাও আছে আমার ওই 6,000 পয়েন্টের কাছে। তার মানে আমরা ইন্ডেক্সকে এখন 6,000 পয়েন্টের আশেপাশে আশা করতেছি। মানে আজকে আমরা 5,600 পয়েন্টে দিয়ে মার্কেট শেষ করেছি, আরো 400 পয়েন্ট মার্কেট আপ ট্রেন্ডে যাওয়ার সুযোগ রয়েছে। ঠিক আছে, এখনকার যে ভলিউমটা সেটা কিন্তু স্ট্রং ভলিউম। তার মানে আমরা প্রেডিক্ট করে ফেলেছি মার্কেট ওইদিকে যাবে। যাবে কিনা সেটা আমরা পরবর্তী আপডেট দেখবো। তাহলে এই ছিল হচ্ছে আমাদের মার্কেট নিয়ে কাজ। আমরা 6,000 থেকে 6,400 পয়েন্ট আপাতত আমরা টার্গেট নিতেছি। সো আমরা এটাকে লিখেও রাখি, আমাদের টার্গেট হচ্ছে 6K টু 6.4 পয়েন্ট পয়েন্ট। ওকে, তো এইটা হচ্ছে আমাদের আপাতত টার্গেট। ঠিক আছে, আমরা স্কয়ার ফার্মা নিয়ে বিস্তর অ্যানালাইসিস করেছিলাম এবং সেই সময় স্কয়ার ফার্মার প্রাইস ছিল 201 টাকা। রিমেম্বার দিস, 201 টাকা। এবং আমরা আপনাকে বলেছিলাম মার্কেটে এই লেভেলে গিয়ে এইখান থেকে দেখেন ডাবল বটম মার্ক করা ছিল। ডাবল বটম মার্ক করে আমরা বলেছিলাম এইখান থেকে স্কয়ার ফার্মা উপরের দিকে চলে যাবে। এই যে দেখেন, এই ঠিক দেখেন, এইটা 98 টাকার আশেপাশে। এই যে আমরা বাহুটা ড্র করেছিলাম, এটা 98 টাকার আশেপাশে। ফান্ডামেন্টাল কোম্পানিতে টেকনিক্যাল অ্যানালাইসিস করার মজাটাই এখানে, যেখানে গ্যাম্বলিং এর সুযোগটা কম, টেকনিক্যাল অ্যানালাইসিস কাজ করে যায়। অ্যান্ড দেখেন লাস্ট পয়েন্টে যদি আমরা দেখি, এই পর্যন্ত ছিল 98 টাকা
একদম এক্সাক্ট 98 টাকা পর্যন্তই স্কয়ার ফার্মা এসেছিল। আমরা বর্তমানে 227 টাকাতে আছি। যদি আপনি এই পয়েন্টেও, এই যে 202, 204, 205, ঠিক আছে, 203, 204, 205 এই লেভেলেও যদি স্কয়ার ফার্মাতে এন্ট্রি নিয়ে থাকেন, আপনি এখন 10%-এর উপরে প্রফিটে আছেন। যেই প্রফিটটা আপনি অলরেডি চাইলেই টেক করতে পারেন। এটা হচ্ছে মজা, এটা হচ্ছে স্টক মার্কেটের মজা, ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের মজা। আপনাকে জেড নাও টেনশন করা লাগবে না। স্কয়ার ফার্মা কিনে আপনি ঘুমাইতে পারবেন, এবং আপনি জায়গা মতো কিনলে সেখান থেকে প্রফিটও বের করতে পারবেন। আমরা আরেকটা স্টক নিয়ে কথা বলছিলাম, নাভানা ফার্মা। নাভানা ফার্মা আমরা একটু দেখি। নাভানা ফার্মা, এই যে দেখেন, নাভানা ফার্মাতে আমরা যে সময় অ্যানালাইসিস করছিলাম সেটা ছিল 51 টাকা 50 পয়সা, ওই দিনের মার্কেট প্রাইস। ওই দিনের মার্কেট প্রাইস, এবং আমরা বলেছিলাম নাভানা ফার্মা এখান থেকে এই ইচিমোকো ক্লাউড, এখানে একটা ট্রায়াঙ্গেলের মতো শেপ আছে, যেটা ইচিমোকো ক্লাউড ব্রেক করে উপরের দিকে চলে যাবে। এখন আসেন, দেখেছেন ট্রায়াঙ্গেল ব্রেক করছে। এই ট্রায়াঙ্গেলকে যদি আপনি এই জায়গাতে নামায় নিয়ে আসেন, এই যে এখানেও যদি নিয়ে আসেন, দেখেন এই ট্রায়াঙ্গেল এখানে ব্রেক করছে, সাপোর্ট নিয়ে চলে গেছে। সো ট্রায়াঙ্গেল ব্রেক করে এখন চলে গেছে, এবং খুব সুন্দরভাবে আপনি দেখতেছেন, দেখেন এই যে খুব সুন্দরভাবে আপনি দেখতেছেন এখানে ব্রেকআউট হয়ে গেছে। তাহলে অ্যানালাইসিসটা কতটুকু পারফেক্ট, যে এখান থেকে এটা উপরের দিকে চলে যাচ্ছে বা আপার লেভেলে এটা যাওয়ার চেষ্টা করতেছে। এরপরে এরপরে আপনাদের সাথে আমি ইবিএল নিয়ে কথা বলেছিলাম। ইবিএল যখন আমরা কথা বলি, ওই সময়টাতে ইবিএল এর প্রাইস ছিল 23 টাকা। রিমেম্বার ইট, 23 টাকা। আজকে ইবিএল এর প্রাইস হচ্ছে 27 টাকা 20 পয়সা। 27 টাকা 20 পয়সা, 23 টাকা এই লেভেলে ডিসেম্বরের 13 তারিখ 11 তারিখ এই লেভেলে ছিল। আজকে সেইটা আপনার বেড়ে কত হয়েছে? 27 টাকা। আপনি কত পার্সেন্ট গেইন পেয়েছেন? 17%। 17% গেইন পেয়েছেন। তার মানে আপনি যদি এইভাবে মার্কেটকে অ্যানালাইসিস করে এত ডিপে ঢুকে মার্কেটকে বুঝতে পারেন, তাহলে ফান্ডামেন্টাল স্টকও আপনাকে প্রফিট দেয়। এইটা বলার কারণ কি, রিসেন্ট সময় আমি গত 3 সপ্তাহ ধরে কোনোভাবেই অ্যাক্টিভ ছিলাম না, বিভিন্ন কাজে ব্যস্ত ছিলাম। এর মাঝে আমি বিভিন্ন সময় বিভিন্ন এসএমএস পেয়েছি। আমার হোয়াটসঅ্যাপে বেশ কিছু এসএমএস এসেছে, আমাদের কোর্সের স্টুডেন্ট অনেক সময় এসএমএস দেয়। তারা সবসময় বলে যে ভাইয়া, জেড ক্যাটাগরির শেয়ার তো খুব ভালো করতেছে। জেড ক্যাটাগরির শেয়ার যেহেতু খুব ভালো করতেছে, তাহলে আমরা কেন ফান্ডামেন্টাল শেয়ার নিয়ে বসে আছি? মেসেজ একটাই ছিল যে আপনি ফান্ডামেন্টাল শেয়ার নিয়ে বসে থাকেন, ফান্ডামেন্টাল শেয়ার টুডে অর টুমোরো আপনাকে রিটার্ন দেবে, 1 নাম্বার। আর বাংলাদেশের মার্কেট যেরকম ভার্নাবল, যেরকম নড়াচড়া করে, এই সময়টাতে জেড ক্যাটাগরির একটা শেয়ার কত দিন কত সময় পর্যন্ত আপনাকে প্রফিট দেবে। আর সব থেকে মজার বিষয়গুলো যেটা হয়, অফিসের যেদিন গুরুত্বপূর্ণ মিটিং থাকে, অফিসের যখন কোনো প্রোগ্রাম থাকে, ওই দিনই ওই স্টক যেটা আমি কিনছি সেটা ওই দিনই ডাউন করে আমি সময় মতো বেচতে পারি। অন্যদিন সারাদিন ফোন হাতে নিয়ে বসে থাকি, নড়াচড়া নাই, কোনো কিছু নেই, মার্কেট উঠতেছে, প্রফিট দেখতেছি, হয়তো মার্কেট নড়াচড়াও করতেছে না, কিছুই করতেছে না, বাট যেই দিন আমি ব্যস্ত, যেদিন আমার সেল দেওয়া দরকার, ওই দিনই কেন জানি গুরুত্বপূর্ণ মিটিং এর কাজে আসলে সেলটা দেওয়া হয় না। সেলটা দিতে দিতে নামাজের ব্রেক চলে আসে, ততদিনে মার্কেট বা প্রাইস অনেকটাই পড়ে গেছে। এটা একটা কমন সমস্যা। সো ফান্ডামেন্টাল স্টকে থাকলে এই ধরনের ছোটখাটো ভালনারেবল সিচুয়েশন গুলোকে ম্যানেজ করা যায়। ইনভেস্টমেন্ট মাইন্ডসেট বলতে আমরা যেটা বুঝি। তো আজকে আর বেশি সময় নিব না। আজকের ধারণাটা ছিল যে আমরা আসলে মার্কেটটা কেমন দেখলাম, কেমন গেল এই সময়টাতে, মার্কেট যে যে পেইনটা দিচ্ছিল, এই পেনেও যে আমরা বিজনেস করেছি তার একটা ভালো এক্সাম্পল, এবং আপনাদের সাথে শেয়ার করা 3টা স্টকেই যে আমরা 10%-এর উপরে প্রফিট নিয়েছি উইদিন 2 মান্থসে, তারও একটা রিফ্লেকশন আপনাদের সামনে আমরা শেয়ার করতে পেরেছি। আসলে এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।